আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এদিকে বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি। বেডটা গুছানো মানে পুরো রুমটাই গুছানো। তো বেডটা গুছালে মনে হয় যে বাসার অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে। আগে বাসাটা গুছিয়ে তারপর নাস্তা তৈরি করব। আমি তো একটা ভিডিওতে বলেইছিলাম এখানকার জায়নামাজগুলো কখনোই ঠিক থাকে না আমার ছেলেটার জন্য। দেখা যায় কি যে দিনের ভিতর তো 5 বার জায়নামাজ নামালে হয়ে যায়, সেটা আর 5 বার থাকে না। আমার সব ভালো লাগার কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো এখান থেকে 2টা পাতা শুকিয়ে গিয়েছিল, আমি তুলে ফেলে দিয়েছি। সেই সাথে গাছের গোড়ায় পানি দিয়ে দিয়েছি। মা কাজ করছে আর মায়ের কাজে ছেলেটা সাহায্য করছে। যখনই গাছে পানি দিতে যাব তখনই তার পানি এনে দিতে হবে আমাকে। একটু পানিও মাকে এনে দিতে পারবে, সেই সাথে সে একটু পানিতেও একটু হাত দিতে পারবে। এখন তো সে মগে করে পানি এনেছে, তবে যখন বারান্দার গাছগুলোতে পানি দিই তখন দেখা যায় কি যে আমি বালতিতে করে পানি আনি, সেও সেই বালতিতে করে পানি আনার জন্য অস্থির হয়ে পড়ে। এদিকে রুম গুছিয়ে এসেছি, সেই সাথে রুমের যেই গাছগুলো ছিল সেগুলোর অল্প স্বল্প যত্ন নিয়েছি। এখন এই তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি রান্নাটা তুলে তারপর গ্লাস ক্লিনার দিয়ে আমি গ্লাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। টেবিলের উপরে যে ট্রেটা ছিল ট্রেটা মুছে নিয়েছি। এদিকেই তো আমার বাবাটা, সে কিন্তু সাইকেল চালাতে ব্যস্ত। সকাল সকাল সে সাইকেল নিয়ে আছে, তো অনেকটা সময় নিয়ে সে সাইকেল চালিয়েছিল। হয় কি যদি ঘুম থেকে ওঠার পর তাকে নাস্তা দেওয়া হয় তারপর সে নাস্তা করতে চায় না, এই জন্য আমি একটু সময় নিয়ে নাস্তাটা দেই। তো এরই মাঝে আমার ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে ফেলতে পারি। এখানেই তো আমি কিন্তু এই রুমটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ বাসাটা ঝাড়ু দিয়ে দিব। তো এই যে ঝাড়ু দেওয়ার কাজটা করতে আমার অনেকটা সময় লেগে যায়। দেখা যায় কি যে সম্পূর্ণ বাসাটা ঝাড়ু দিতে গেলে আমার আধা ঘন্টা সময় লাগে। যতটা সময় না আমি ঘর গোছানোর কাজে ব্যয় করি, ঝাড়ু দেওয়ার সময় আমি তার থেকে অধিক সময় ব্যয় করি। রুমগুলোর সাথে সাথে আমি কিন্তু আমার বেলকুনিগুলো ক্লিন করে নিয়েছি। অন্যদিন তো বেলকুনিতে কাদা হয়ে থাকে, আজ কিন্তু সেটা হয়নি, এই জন্য আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। এদিকে নাস্তা বানানোর জন্য রান্না করে চলে এসেছি। তো আজ খুব অল্প সময়ের ভিতর ঝটপট আমার ছেলের পছন্দের একটা নাস্তা তৈরি করে নিব। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, তো ডিমের সাথে আমি কয়েক চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। এখানে আমি লবণ দিইনি, যেহেতু মিষ্টি খাবারে লবণ দেই না। আমার অনেক আপুরাই আমার মতনই মিষ্টি খাবারে লবণটা দেন না। তা আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম, সেখানে আমার অনেক প্রিয় আপুরা কমেন্ট করে জানিয়েছিলেন। এই তো আমি ডিম এবং চিনিটা ফেটিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি দুধ। ডিম এবং দুধের মিশ্রণটা রেডি, এখন শুধু ভেজে নিব। এই তো এখানে আমি আরো কিছু ব্রেড নিয়ে নিয়েছি। এখন ডিম এবং দুধের মিশ্রণে ব্রেডগুলো চুবিয়ে ভেজে নিব। তা আজ আমাদের নাস্তা এটাই ছিল, ব্রেড টোস্ট। এখানে ব্রেডগুলো ভেজে নিচ্ছি। আমার প্রিয় আপুদের সেই পুরাতন কথা মনে করে দিচ্ছি। আজ তো আমার প্রিয় আপুদের ভিডিওর প্রথম দিকে লাইকের কথা মনে করিয়ে দেয়নি। জানি না আমার আপুরা লাইকটা দিয়েছেন কিনা। যদি লাইকটা দিয়ে না থাকেন, যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আমার আপুরা এখন আমার সাথে আছেন কিনা সেটাও তো আমি জানি না, কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। এদিকেই তো আমি ব্রেডগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তো প্রথমবার এগুলো ভেজে নিয়েছি, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিব। শুধু কি আমার ছেলের খুব বেশি পছন্দের নাস্তা সেটা কিন্তু নয়, আমারও অনেক বেশি পছন্দের একটা নাস্তা। এভাবে ব্রেড টোস্ট খুব বেশি বাসায় তৈরি করা হয় না। এদিকে আমি প্রথমবার ভেজে তুলে রেখেছি আর বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দ্বিতীয়বার যে ব্রেডগুলো ভাজি করব সেগুলো একটু কড়া ভাজি করব, কারণ আমার কড়া ভাজিটাই পছন্দ। ব্রেডগুলো ছাই যে এত বেশি ছোট ছিল যে এই ছোট্ট প্যানটায় 4টা করে আমি ভাজতে পেরেছি। তো এর থেকে বড় ব্রেড আমি পাইনি। আমার প্রিয় আপুরা আজ আমার ভিডিও দেখবেন আর খুব বেশি বিরক্ত হবেন। বাইরে থেকে অনেক বেশি নয়েজ আসছে। দেখা যায় কি যে দিনের বেলা ভয়েস দিতে গেলেও সেই একই সমস্যা, রাতের বেলা ভয়েস দিতে গেলেও সেই সমস্যার ভিতর পড়তে হয়। তো কোনো দিক না পেয়ে কি করার, এভাবেই ভয়েস দিচ্ছি। আমি কিন্তু আজ রাতেই ভয়েস দিচ্ছি। হয় কি রাস্তার সাইডে বাসা থাকলে যে সমস্যাগুলোর ভিতর দিয়ে যেতে হয়, আমি কিন্তু সেই সমস্যাগুলোর ভিতর দিয়ে যাচ্ছি। আমার প্রিয় আপুরা জানতে চান যে আমি কোন মাইক্রোফোন ব্যবহার করে ভয়েস দেই। অনেকবার কিন্তু আমি এটা বলেছি, তারপরও দেখা যায় যে নতুন করে আমার আপুরা আসেন। আমার প্রিয় আপুরা
খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখেন এবং অনেক কিছু জানতে চান। আমি কিন্তু মাইক্রোফোন ব্যবহার করি না, মোবাইল দিয়েই ভয়েসটা দিয়ে থাকি। এদিকে এই তো ঝটপট অল্প সময়ের ভিতর মজাদার নাস্তা রেডি করে নিয়েছি। এখন এই যে আমরা নাস্তা করে নিব। ইয়াসমিন আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, তা আপুদের কমন প্রশ্ন এটা। আমার প্রিয় আপু লিখেছিলেন যে আপু তোমার হাজবেন্ড কোথায় থাকে? তিনি ঢাকায় থাকেন। প্রতিটা ভিডিওতে আমার আপুরা এই প্রশ্নটা করবেন, আমি তো ভিডিওতে কখনোই বলিনি, আজ বলে দিলাম। তাছাড়া আমি আমার প্রিয় আপুদের কমেন্টের রিপ্লাই দেই অসম্ভব রকমের ভালো লাগা এবং ভালোবাসা থেকে। আমি আমার প্রিয় আপুদের কমেন্টসগুলো পড়ি, ভালোবেসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো কতটুকু আমার আপুরা বুঝতে পারেন আমি জানি না, তবে এই যে আমি যে ভালোবেসে রিপ্লাই দেই বা আমি কমেন্ট পড়ি, আমি জানি যে এর সুযোগটা অনেকেই নেয়। আমি জানি না কেন আমার সাথে এরকম হয়। আমি যদি কথা বাড়াই তাহলে কিন্তু কথা বাড়বে, এই জন্য আমি এইসব বিষয় নিয়ে কখনো কথা বলি না। আমার প্রিয় আপুরা যারা ভিডিও দেখেন রেগুলার, তারা হয়তো জানবেন যে ভিডিও রিলেটেড কথা ছাড়া আমি বাড়তি কথা কখনোই বলি না। তাছাড়া এইসব বিষয় নিয়ে কথা বলা আমি প্রয়োজন মনে করি না। তবে যারা ফেক আইডি খুলে আমার পিছনে লেগে আছেন তাদের জন্য তো একটু বলেই দিলাম আজ। আমি জানি না আজও আমার প্রিয় আপুরা আমার কথা শুনে হাসছেন কি না বা হাসবেন কি না। আমার প্রিয় ভালোবাসার আপুরা, আমার আপুদের জন্য আমার মন থেকে সব সময় অনেক ভালোবাসা থাকে, আজ রইল। কথা বলছিলাম আমার আপুদের সাথে, আর এদিকে আমি অনেকগুলো কাজ সেরে ফেলেছি। এখানে রসুনগুলোকে আমি আগে একটা পাথর দিয়ে আমি রসুনের কুয়াগুলো আলাদা করে নিয়েছি। এরপরে এই যে সবগুলো রসুন থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এদিকে এখন আদাগুলোর উপরের খোসাটা ফেলে দিব। আমি সবসময় এভাবে আদাগুলোর খোসাগুলো ফেলি চামিচ দিয়ে, আমার কাছে খুব সহজ মনে হয়। যদি এটা দেশি আদা হতো তাহলে আমি পানিতে ভিজিয়ে রেখে তারপর উপরে খোসাটা ফেলতাম। দেশি আদাটা পরিষ্কার করতে একটু সময় লাগে, তবে এই যে এই আদা থেকে কিন্তু দেশি আদাটা খুব ভালো। এভাবে চামিচ দিয়ে যদি আদাগুলো পরিষ্কার করা হয় তাহলে খুব সহজে কিন্তু অল্প সময়ের ভিতর আদাগুলো পরিষ্কার হয়ে যায়। এই তো আমি সবগুলো আদা এভাবে খোসাগুলো ফেলে দিয়েছি। এখন আদা এবং রসুনটা আমি পানি দিয়ে পরিষ্কার করে নিব। এভাবে তো আদা আর রসুনগুলোকে ব্যালেন্স করা যাবে না, তারপর কেটে নিব। আদা রসুন আমি কখনো কাটার পর তারপর পানিতে ভিজাই না বা ধুয়ে নিই না। এখানে আদা এবং রসুনগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব। তো আমি একদম ছোট টুকরা করে কেটে নিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। মাসের যেহেতু অর্ধেকটা সময় চলেই গিয়েছে, এই জন্য কিন্তু আমি অল্প করে মশলা পেস্ট করছি। এখানে নিয়েছি আদা এবং রসুন, জিরাটাও করছি না, জিরা আছে, যেটুকু আছে হয়ে যাবে। এদিকেই তো আমি কিন্তু আদাগুলো কেটে নিয়েছি। কাজের একটু সুবিধার্থে ব্লেন্ডারের জগে আমি আদাগুলো রেখেছি। এদিকে এখন আমি রসুনগুলো কেটে নিব। আমার এক প্রিয় দিদি ভাই গত ভিডিওতে বলছিলেন যে আমি কেন জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া রান্নার সময় তরকারিতে ব্যবহার করি না। তো রান্নার সময় আমার জিরাটা ব্যবহার করা হয়, তবে সেটা জিরার গুঁড়া না, জিরা বাটা বা জিরা পেস্ট। ধনিয়ার স্মেলটা আমার কখনোই ভালো লাগে না, এই জন্য ধনিয়া বাটা বা ধনিয়ার গুঁড়া কখনোই রান্নাতে আমার ব্যবহার করা হয়নি। এই তো এখানে আমি রসুনগুলো কেটে নিয়েছি। এখন রসুন এবং আদা ব্লেন্ড করে নিব। আমার কিচেনের সব থেকে একমাত্র বড় সমস্যা সেটা হচ্ছে যে কিচেন কাউন্টার টপ আছে, তো সেই দিকে কিন্তু কোনো সুইচ বোর্ড নেই, যার কারণে আমি রান্নাঘরের থেকে এই কাজগুলো করতে পারি না। ব্লেন্ডার মেশিনে কোনো কাজ করতে হলে আমাকে সব কিছু টেনে নিয়ে তারপর আসতে হয় রুমে। রান্নাঘর থেকে আমাকে সব কিছু এই যে রুমে এনে তারপর ব্লেন্ড করার কাজটা করতে হয়, সেটা যেটাই হোক না কেন। এখানে আমার বাবা শোনা সে কি করছে আমার দেখে খুব বেশি হাসি পাচ্ছিল, অনেক বেশি শব্দ ছিল, সেই সাথে ব্লেন্ডারের মোটর থেকে বাতাস আসে, তো সেটা নিয়ে সে অনেক বেশি খুশি ছিল। এদিকে আমি রসুনটাও পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু আমি অল্প কয়েকদিনের জন্য মশলা সংরক্ষণ করছি। যে পরিমাণে মশলা আছে এখানে, এই মাছটা খুব ভালোভাবে হয়ে যাবে। এখানে দেখছিলাম যে আদার বক্সে আদাগুলো একটু বেশি হয়ে গিয়েছে, এই জন্য আলাদা করে বক্সে না রেখে এখানে আইস কিউবের ট্রেতে রেখে দিলাম। তাহলে হবে কি, আমার যখন প্রয়োজন হবে খুব বেশি তখন আমি এই তো এখান থেকে একটা কিউব নিয়ে রান্না করে ফেলতে পারবো। এখন এই যে এই আদা রসুনের বক্সগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। দুপুরে রান্নার আয়োজনে চলে এসেছি। এখানে কুকারে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আমি এরই মাঝে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। ডালটা আজ ভিজানো হয়নি, হঠাৎ করেই মনে হলো আজ এগুলো রান্না করি।
তো কয়েক মিনিট আগেও কিন্তু আমার এই চিন্তা ভাবনা ছিল না যে আজ এগুলো রান্না করব। ডালের ভিতর কাঁচামরিচ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি, এগুলো দিয়ে ডালটা সিদ্ধ করে নিব। তো অন্য চুলায় আমি ভাজি বসিয়ে দিব, এই জন্য এখানে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আমি চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গাটা আমি আগেই কেটে রেখেছিলাম। এই তো এখানে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এখন শুধু কয়েকটা ছিটি উঠলেই হয়ে যাবে। এদিকে আমি কড়াইতে পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং দিব পরিমাণ মতন লবণ। চিচিঙ্গা সবজিটা আমার সব সময় ভাজি করা হয়, কখনো সেভাবে ঝোল করে রান্না করা হয়নি। ডিম দিয়ে ভাজি করা হয়, তাছাড়া নারকেল দিয়েও রান্না করা হয়। তবে আমার ছেলেটা এই চিচিঙ্গা সবজিটা মোটেও পছন্দ করে না। এখানে পেঁয়াজ মরিচের সাথে হলুদ দিয়ে একটু সময় ভেজে নিয়েছি। এরপর এই যে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। এখন এভাবে আমি ভাজি করে নিব। চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়ে। এদিকে আমার কুকারে ছিটি উঠে গিয়েছে, আমি 2টা ছিটি দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। অন্যদিন হয় কি এই কুকারে একটা ছিটি উঠে যাওয়ার পর আমি জালটা কমিয়ে তারপর চুলার উপর রেখে দেই। আজ কিন্তু সেটা করিনি, আজ একেবারে 2টা ছিটি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এদিকে আমি মাছ ভাজি করে নিব, এই জন্য এখানে নিয়ে নিচ্ছি হলুদ এবং দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, দিয়েছি পরিমাণ মতন লবণ। এগুলো দিয়ে মাছটা মাখিয়ে মাছটা ভাজি করে নিব। আমার এক প্রিয় আপু বলছিলেন যে আমি বাসায় একা থেকেও অনেক কিছুই রান্না করি, তো খুব বেশি কিন্তু রান্না করি না। এই যে অল্প স্বল্পই রান্না করি, যেটুকু নিজেদের জন্য প্রয়োজন সেইটুকুই রান্না করি। খাবার নষ্ট করতে আমার কখনোই ভালো লাগে না। তাছাড়া ছোট বাচ্চা আছে বাসায়, দেখা যায় কি যে নিজের কথা না ভাবলেও তার কথা তো ভাবতে হয়। এদিকে আমি মাছটা ভাজি করে নিচ্ছি, আর অন্যদিকে এই যে চিচিঙ্গা ভাজি কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। আমার শাশুড়ি মাকে দেখেছিলাম যে সে চিচিঙ্গা ভাজিতে হলুদ দেন না, তো আজও আমি সেটা ভেবেছিলাম যে হলুদ না দিয়ে চিচিঙ্গা ভাজি করব। পরবর্তীতে মত চেঞ্জ করে ফেলেছি যে হলুদ না দিলে দেখতে একটু কিরকম লাগবে, আমার আপুরা কি বলবেন। এদিকে মাছটা ভাজি করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। তো এগুলো দিয়ে আমি পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। অন্যদিকে ডালটা বাগার দিয়ে দিব, এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। ডাল তো বাগার দিব, তার আগে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আলু ভর্তা করার জন্য। ভর্তা তো সবারই পছন্দ, সেটা কিন্তু আমারও পছন্দ। তবে সব ভর্তার থেকে আমার কাছে আলু ভর্তা করাটা সহজ মনে হয়। ঘুরে ফিরে আমি সেই সহজ কাজটাই করি, আলু ভর্তাটাই বেশি করা হয়। আপুরা হয়তো আমাকে শুধু আলু ভর্তাই করা দেখেন। এদিকেই তো আমি শুকনো মরিচ ভেজে তুলে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ এবং রসুন ভেজে ডালটা বাগার দিয়ে দিয়েছি। অন্যদিকে কিন্তু মাছ ভাজি হয়ে গিয়েছে, এখন ডালও হয়ে গিয়েছে, মাছও হয়ে গিয়েছে। তো চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন শুধু এই তো আমি সবকিছু প্লেটে বাটিতে তুলে নিব, সেই সাথে আলু ভর্তা করে নিব। কাজ কিন্তু আরও আছে, যেরকম এই যে এতগুলো কড়াইতে রান্না করেছি, সেই কড়াই এবং প্যান এগুলো তো ক্লিন করতে হবে, সেই সাথে রান্নাঘরটা ক্লিন করতে হবে। এই যে এখানে খাবারগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি, এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমি যেই কড়াইগুলো প্যানগুলো জমেছিল সেগুলো ক্লিন করে নিয়েছি। রান্না শেষ করেই দৌড় দিয়ে যে রান্নাঘর থেকে বের হয়ে যাব সেটা কিন্তু আমার হয়ে ওঠে না। রান্না শেষ হলে আমি এই যে চুলা পরিষ্কার করি, সেই সাথে পুরো রান্নাঘরটাই কিন্তু আমি মুছে ফেলি। এখানে আমি চুলাগুলো মুছে নিয়েছি, তারপর এই যে এখানে আলু ভর্তা করে নিচ্ছি। এরই মাঝে আমি প্যান এবং কড়াই এগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি। বেশি করে শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে ঝাল ঝাল আলু ভর্তা করছি। অসম্ভব রকমের টেস্টি হয় কিন্তু এভাবে আলু ভর্তা করলে। এখানে আমি শুকনো মরিচগুলো আর পেঁয়াজগুলো লবণ দিয়ে চটকে নিয়েছিলাম, তারপরে এই যে আলুগুলো দিয়ে আমি সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা করে নিয়েছি। 2টা মাত্র শুকনো মরিচ দিয়েছি, দেখে মনে হচ্ছে যে অনেক বেশি ঝাল হয়েছে, তবে খুব বেশি ঝাল হয়নি কিন্তু। এদিকেই তো খাবারগুলো এখন ডাইনিং টেবিলে পরিবেশন করে দিচ্ছি। সব সময় দেখা যায় কি যে যখন খাবারগুলো টেবিলে পরিবেশন করি, আমার বাবা শোনা সে কিন্তু আশেপাশেই থাকে, তাকে দেখা যায়। আজ কিন্তু দেখা যাচ্ছে না, পুরো বাসাটা চুপচাপ হয়ে আছে, কারণ সে ঘুমিয়ে আছে। এদিকেই তো এখানে আমি রান্নাটা যে দিয়েছিলাম রোদে সেটা শুকিয়ে গিয়েছে। এই বেলকনিতে আসলেই বোঝা যায় যে বাইরে কতটা রোদ। আসছিলাম বেলকনিতে এই যে রান্নাটা তুলতে, তো এসে দেখছিলাম যে আমার রোদের দিকে তাকালেই মাথা ঘুরছে। আজ কিন্তু খুব বেশি রোদ উঠেছে, সেই সাথে গরমটাও খুব বেশি। শুধু কি আজ আমাদের এখানে এরকম গরম পড়েছে কিনা সেটা জানা নেই। এদিকে সন্ধ্যার দিকে আজ নাস্তা তৈরি করব না, এই বাসায় যেগুলো আছে বিস্কিট কলা এগুলো দিয়েই ছেলেকে নাস্তা দিব। এখানে আমি কয়েকটা কলা তাকে কেটে দিব, কেটে দিলে হয় কি যে খুব সুন্দরভাবে সে নিজে হাতে চামিচ দিয়ে খেতে পারে। এই তো এখানে আমি
আমি কয়েকটা কলা কেটে নিচ্ছি। তো কলার খোসাগুলো কিন্তু আমি কাজে লাগিয়ে ফেলি, তো সব কিছুই কাজে লেগে যায়, কোনো কিছু আর ফেলনা নয়। কলার খোসাগুলো পানিতে ভিজিয়ে রেখে তো সেই পানিটা কিন্তু গাছের গোড়ায় মাঝে মাঝে দেওয়া হয়। তাছাড়া দেখা যায় কি যে এই খোসাগুলো রোদে শুকিয়ে সেটা কিন্তু গাছের গোড়ায় দেওয়া যায়। তা আমি কিন্তু সেভাবে দিই মাঝে মাঝে। এখানেই তো কলাগুলো কেটে নিয়েছি আর এই খোসাগুলো আমি এখন রেখে দিব। আমার ভালোবাসার প্রিয় আপুরা, এখনও যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকেই তো ছেলের নাস্তা রেডি। এখানে আমি কয়েকটা বিস্কিট নিয়ে নিয়েছি, সেই সাথে কয়েকটা খেজুর দিয়ে দিয়েছি। প্রতিদিন সন্ধ্যায় সেভাবে করে নাস্তা বানাতে ইচ্ছা হয় না, এই জন্য সহজ সমাধান খুঁজে নিলাম। বাসায় বাচ্চা থাকলে তো তাকে সন্ধ্যার দিকে নাস্তা দিতেই হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।